অবৈধ অনুপ্রবেশ ঘিরে সীমান্তে উত্তেজনা। 3 দিন পর পঞ্চগড় থেকে 10 জনকে ফেরত, এবার নওগাঁর শূন্যরেখায় 25 জন। সম্পর্ক পুনরুদ্ধারে পুশিন চেষ্টা বন্ধের আহ্বান ঢাকার। আমদানি রপ্তানির আড়ালে অর্থ পাচার ঠেকানো কঠিন হল সচেষ্ট সরকার, সংসদে প্রশ্নোত্তরে বাণিজ্যমন্ত্রী। গুজব রোধে সাইবার সুরক্ষা আইনে আনা হচ্ছে সংশোধনী। এসএসসি পরীক্ষার ফল ঘোষণা 20 জুলাই। কারিকুলামে বিভিন্ন শ্রেণীতে যুক্ত হচ্ছে ক্রীড়া, সংস্কৃতি সহ নতুন 4 বিষয়। জুলাই থেকে স্কুল ড্রেস, ব্যাগ, জুতা বিতরণ শুরু। হামে আরও 8 শিশুর মৃত্যু, অ্যান্টিবডি তৈরি হতে লাগতে পারে 20 জুন। নোটিশের জবাব পাওয়ার পরই আদ্দিমের বিষয়ে সিদ্ধান্ত। জনস্বার্থে কঠোর হতে পিছপা হবে না সরকার। ইউপি ও প্যানেল চেয়ারম্যানের ক্ষমতার দ্বন্দ্ব, সংঘর্ষের রণক্ষেত্র হবিগঞ্জের বানিয়াচং। আহত অর্ধশতাধিক। টিয়ারশেল নিক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। জনপদের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। একের পর এক পুশিন চেষ্টা ঘিরে বিভিন্ন সীমান্তে তৈরি হয়েছে উত্তেজনা। জোর করে ঠেলে পাঠানোর চেষ্টা ব্যর্থ হওয়ায় 3 দিন পর পঞ্চগড় সীমান্তের শূন্যরেখা থেকে নারী, শিশুসহ 10 জনকে ফেরত নিয়েছে বিএসএফ। নওগাঁ সীমান্ত দিয়ে 3 ঘন্টা ধরে দফায় দফায় 25 জনকে পুশিনের চেষ্টা হলেও রুখে দিয়েছে বিজিবি ও গ্রামবাসী। তাদের রাখা হয়েছে শূন্যরেখায়। লালমনিরহাট সীমান্ত দিয়ে 50-60 জনকে পুশিনের চেষ্টাও ব্যর্থ করে দিয়েছে বিজিবি। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে বাংলাদেশে পুশিন বা জোর করে মানুষ ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে বিএসএফ। চলতি মাসেই ঠাকুরগাঁও, লালমনিরহাট, মেহেরপুর, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, পঞ্চগড় সহ সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে অন্তত 20টি পুশিনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। বেশ কিছু জায়গায় নারী, শিশুদের সীমান্তের শূন্য রেখায় অসহায় অবস্থায় ফেলে রাখে বিএসএফ। এর মধ্যে পঞ্চগড়ের বড়বাড়ি প্রধানপাড়া সীমান্ত দিয়ে পুশিনে ব্যর্থ হয়ে খোলা আকাশের নিচে 10 জনকে বসিয়ে রাখা হয়। 3 দিন পর রোববার রাতে তাদেরকে ফেরত নিয়েছে বিএসএফ। স্থানীয়রা জানান, রাতের আধারে আলো নিভিয়ে ওই 10 জনকে সরিয়ে নেওয়া হয়। কালকে হঠাৎ করেই তাদের দীর্ঘ সময় লাইট বন্ধ থাকে। বন্ধ থাকার পরে এক সময় তারা গেটের ভিতরে তাদেরকে নিয়ে যায়। সকালবেলা দেখি এখানে নাই। এখন পরিস্থিতি ভালো আছে, ইন্ডিয়ান বিএসএফও এখন নাই, উত্তেজনা নেই। রাতে 2:40-এর দিকে ওরা ওই প্রথমে বর্ডার সিকিউরিটি লাইট অফ করে দিয়ে পরে ওদেরকে নিয়ে চলে গেছে। আমাদেরকে জানিয়েছে, আমরা সতর্ক ছিলাম যাতে নিয়ে যাওয়ার কথা বললে আবার অন্য কিছু না করে। রোববার রাত 10টা থেকে 3 ঘন্টা ধরে অন্তত 10 বার 25 জনকে নওগাঁর নিতপুর সীমান্ত দিয়ে জোর করে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। তবে তা রুখে দেয় বিজিবি ও গ্রামবাসী। বর্তমানে পুনর্ভবা নদীর শূন্যরেখায় অবস্থান করছেন তারা। ইন্ডিয়ার লোকজনকে রেখে দিয়েছে শূন্যরেখায়। ওনারা বাংলাদেশে ঢোকার জন্য খুব আপ্রাণ চেষ্টা করছে। বিএসএফ আসছিল এই গাছের এখানে। ওরা লিয়ানে প্রায় 20 থেকে 25 জন ইন্ডিয়ান নাগরিক এনে তারা পুশিনের চেষ্টা করেছিল। আমরা গ্রামবাসী, বিজিবি মিলে আমরা প্রতিরোধ করেছি। বাংলাদেশ বিজেপি জানার পরে এবং এলাকাবাসী সবাই মিলে একসাথে প্রতিরোধ করে তারা পুশিন করতে ব্যর্থ হয়েছে। অবৈধ প্রবেশ ঠেকাতে দিনাজপুরের হিলি সীমান্তেও জোরদার করা হয়েছে টহল। 2 দিন আগে হিলির ঘাসুরিয়া সীমান্ত দিয়ে 5 জনকে পুশিনের চেষ্টা করলে রুখে দেন বিজিবি সদস্য ও গ্রামবাসী। লালমনিরহাট সীমান্ত দিয়ে বারবার পুশিনের চেষ্টা করে যাচ্ছে বিএসএফ। রোববার রাতেও 50 থেকে 60 জনকে ঠেলে পাঠানোর চেষ্টা ব্যর্থ করে দেয় বিজিবি। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। পুশিনের নামে সীমান্তে চলছে মানবাধিকার লঙ্ঘন, আইনের তোয়াক্কা করছে না বিএসএফ, বলছেন বিশ্লেষকরা। আর পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাফ কথা, কোনোভাবেই বরদাস্ত করা হবে না পুশিন। সম্পর্ক পুনরুদ্ধারে ভারতকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান শামা ওবায়েদ। পুশিন করলে ফায়ার করতে বাধ্য হব, সাবধান, হুঁশিয়ার। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে বাংলাদেশ সীমান্তে পুশিন নিয়ে উত্তেজনা শুরু হয়েছে। বাংলাদেশি দাবি করে প্রতিদিনই পুশিনের চেষ্টা অব্যাহত রাখছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এ অবস্থায় নয়াদিল্লিতে অনুষ্ঠিত হচ্ছে বিজিবি বিএসএফ বৈঠক, যেখানে আলোচনায় অগ্রাধিকার পেতে পারে পুশিন ইস্যু। সীমান্তে অস্থিরতা উভয় দেশের জন্য ক্ষতিকর দাবি করে বিশ্লেষকরা বলছেন, পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর সীমান্ত সংকট প্রকট হয়েছে। খুবই ব্লেটেন্ট বাংলাদেশ বিরোধিতা শুভেন্দু অধিকারী এবং তার দলের
সেখান থেকে তারা বের হয়ে আসতে পারেননি এবং সেটাকে উপযোগ করেই তারা এখন মনে হচ্ছে যে তারা পশ্চিমবঙ্গের ক্ষমতাকে আরো সুসংহত করতে চাইছেন। কিন্তু এই যে তথাকথিত অবৈধ বাংলাদেশি তারা খুঁজে বের করেছে এবং এর মধ্যে অবৈধ বাংলাদেশি থাকতেও পারে, আমি জানি না, ভেরিফিকেশন হওয়া প্রয়োজন। এটি ফেরত পাঠানোর আন্তর্জাতিক স্বীকৃত অনেক পদ্ধতি আছে এবং সিভিলাইজড অনেক পদ্ধতি আছে যেটি অন্যান্য রাষ্ট্র অনুসরণ করে, ভারত সেটি করতে পারত। অবৈধ অনুপ্রবেশের চেষ্টার সমালোচনা করে বিশ্লেষকরা বলছেন, ভারতে অবৈধ বাংলাদেশি থাকলে প্রমাণ সাপেক্ষে আন্তর্জাতিক আইন মেনে ব্যবস্থা নিতে হবে। যদি আমাদের সত্যিকার অর্থে কোনো বাংলাদেশি সীমান্ত অতিক্রম করে থাকে, আমরা তাদের নিব, কিন্তু প্রমাণ সাপেক্ষে, এবং সেটা আমরা করব। অশান্ত সীমান্ত কোনোদিনই আমাদের জন্য কারোর জন্য শুভকর হবে না। পুশিন বন্ধে দিল্লিকে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, নতুবা দ্বিপাক্ষিক সম্পর্ক পুনরুদ্ধারে প্রভাব পড়তে পারে। কোনোভাবেই পুশিনকে আমরা অ্যালাউ করছি না। আমরা আশা করব যে ভারত সরকার এটা তারা সিরিয়াসলি নেবে এবং যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে, যথাযথ মেকানিজম এবং ডিপ্লোমেসির মাধ্যমে আমাদের এই কাজটি তারা সমাধান করবে। ভারত এবং বাংলাদেশ সম্পর্ক যেটা আমরা বলি যে নতুন উচ্চতায় ওঠার চেষ্টা হচ্ছে এবং ওনারাও একটি প্যারাডাইম শিফটের কথা বলেন, সেই প্যারাডাইম শিফটটা যদি হতে হয় তাহলে এই কাজগুলা যেই ডিপ্লোমেসি আছে, যেই বিদ্যমান প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়াটাই আমাদের দুই দেশের অবলম্বন করা উচিত। পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানিয়েছেন, ইতোমধ্যে পুশিন নিয়ে ভারতকে 12 থেকে 13টি চিঠি দিয়েছে ঢাকা। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। আমদানি রপ্তানি বাণিজ্যের আড়ালে অর্থ পাচার ঠেকানো কঠিন হলেও সরকার সচেষ্ট রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বিকেলে বাজেট অধিবেশনের দ্বিতীয় দিনে প্রশ্নোত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সামাজিক মাধ্যমে গুজব ও অপতথ্য রোধে সাইবার সুরক্ষা আইনের সংশোধনী আনা হচ্ছে, শাস্তির বিধানেও আনা হচ্ছে পরিবর্তন। জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের ত্রয়োদশ সংসদের দ্বিতীয় অধিবেশনের দ্বিতীয় দিনের প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্যরা দেশের সমসাময়িক বিভিন্ন বিষয়ে মন্ত্রীদের প্রশ্ন করেন। এই এলাকায় এই গোডাউনগুলোতে প্রতি বছর আমদানি রফতানির আড়ালে পাচার হচ্ছে $8 বিলিয়ন। সংসদে এমন তথ্য তুলে ধরে পাচার বন্ধে সরকার কি পদক্ষেপ নিয়েছে তা জানতে চান ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। জবাবে বাণিজ্য মন্ত্রী জানান, বছরে $130 বিলিয়ন বিশাল আমদানি রফতানি বাণিজ্যের মধ্যে কোন পণ্যের আড়ালে অর্থ পাচার হচ্ছে সেটা বের করা কঠিন, তারপরও সচেষ্ট আছে সরকার। আমদানি এবং রপ্তানির আড়ালে প্রতি বছর $8 বিলিয়ন মতন টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে। মাননীয় মন্ত্রীকে আমাদের বলবেন এই ধরনের পাচার বন্ধ করবার ক্ষেত্রে বাণিজ্য মন্ত্রণালয়ের কিছু করবার আছে কিনা। প্রায় 130 বিলিয়নের আমদানি রপ্তানির অর্থনীতি এই দেশটি। এটির মধ্যে পিন পয়েন্ট করে বলা যে ঠিক অমুক প্রোডাক্টের মধ্যে অর্থ পাচার হচ্ছে, এটা বেশ জটিল একটা বিষয়। যদি আমাদের নজরে এরকম কোনো বিষয় আসে, আমি হাউসকে আশ্বস্ত করতে চাই যথাযথ ব্যবস্থা আমরা নিব। অনলাইনে মানহানিকর অপতথ্য রোধে সরকারের পদক্ষেপ নিয়ে এক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সাইবার সুরক্ষা আইন 2026 নামে আইনের সংশোধনী আনতে যাচ্ছে সরকার। অপরাধের সংজ্ঞা ও শাস্তির বিধানে আনা হবে পরিবর্তন। ফেসবুক কর্তৃপক্ষকেও আইনের বিধানে রাখা হবে। সাইবার সুরক্ষা আইন 2026 নামে আমরা অবহিত করব, এর কতিপয় বিধান সংশোধন আমরা করব। তার মধ্যে এই যে গুজব, অপতথ্য, মানহানি, এরগুলো নতুন করে সংজ্ঞায়িত করা হবে। মেটা বলেন বা টুইট বলেন, আরো যারা বলেন, তারা বলে যে তোমাদের তো আইনটা ঠিকমতো নাই, সুতরাং আইনি কভার না থাকলে সেটা প্রেসার দেওয়া যায় না। সেই বিধানটা করবো মাননীয় স্পিকার। দুর্যোগ মন্ত্রণালয়ের বরাদ্দ শুধু সরকারি দলের এমপিদের দেওয়া হয়েছে বলে অভিযোগ তোলেন বিরোধী দলের সংসদ সদস্য আখতার হোসেন। জবাবে মন্ত্রী জানান, শিগগিরই বিরোধী দলের এমপিদেরও বরাদ্দ দেওয়া হবে। যে সমস্ত এমপি মহোদয়রা আমাদের কাছে চাহিদা পত্র দেয়, সেখানে আমরা বরাদ্দ দিয়ে থাকি। আমার মনে হয় যে কাল পরশুর মধ্যে ওনারা ওনাদের বরাদ্দ পেয়ে যাবেন। এদিকে বিদেশে যেতে কর্মীদের হয়রানি, প্রতারণা বন্ধ ও প্রবাসীদের সহায়তায় নেয়া সরকারের পদক্ষেপ তুলে ধরেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। কিছু দেশে সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। আসছে বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপিতে মোট বরাদ্দ দেওয়া হয়েছে 3,08,924 কোটি টাকা, যা গেল অর্থ বছরের সংশোধিত এডিপির তুলনায় প্রায় 1 লাখ কোটি টাকা বেশি। এর মধ্যে সবচেয়ে বেশি বরাদ্দ পেয়েছে পরিবহন ও যোগাযোগ খাত, বাড়ানো হয়েছে স্বাস্থ্য ও শিক্ষা খাতের বরাদ্দ। 11 জুন সংসদে 2026-27 অর্থ বছরের বাজেট প্রস্তাব পেশ করবেন অর্থমন্ত্রী।
নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপিতে মোট বরাদ্দ দেওয়া হয়েছে ৩,৮,৯২৪ কোটি টাকা, যা মোট প্রস্তাবিত বাজেটের প্রায় ৩৩%। এর মধ্যে ১৬.৭% বরাদ্দ পেয়ে তালিকার শীর্ষে পরিবহন ও যোগাযোগ খাত, বরাদ্দ দেওয়া হয়েছে ৫০,০৯২ কোটি টাকা। মোট বরাদ্দে ১৫.৮৬% পেয়ে তালিকার দ্বিতীয় অবস্থানে শিক্ষা খাত, বরাদ্দ পেয়েছে ৪৭,৫৯১ কোটি টাকা। বেড়েছে স্বাস্থ্য খাতের বরাদ্দ, ৩৫,৫৩০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে প্রস্তাবিত এডিপিতে। বিদ্যুৎ ও জ্বালানি খাতে ১০.৯% বরাদ্দ দেওয়া হয়েছে টাকার হিসেবে, যা দাঁড়ায় ৩২,৬৯১ কোটি টাকা। আর এডিপির মোট বরাদ্দে ৩.৬১% পেয়েছে কৃষি খাত। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। নারায়ণগঞ্জের রূপগঞ্জে নির্মাণাধীন গন্ধর্বপুর শোধনাগার থেকে প্রথম ধাপে ৫০ কোটি লিটার পানি রাজধানীতে সরবরাহ করা হবে। দ্বিতীয় ধাপের কাজ শেষ হলে যুক্ত হবে আরও ৫০ কোটি লিটার। সকালে প্রকল্প এলাকা পরিদর্শন শেষে এ তথ্য জানান স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানান, প্রায় ১০,০০০ কোটি টাকা ব্যয়ের এ প্রকল্পের ৯৭% কাজ সম্পন্ন। ক্রমবর্ধমান পানির চাহিদা পূরণে প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশা স্থানীয় সরকার মন্ত্রীর। রাজধানীর ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় বিকল্প ও টেকসই উৎস নিশ্চিতে মেঘনার পানি শোধনের এই উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী বছরের মধ্যে পূর্ণাঙ্গ কার্যক্রম চালুর আশা মন্ত্রীর। পানি ঢাকা শহরের জন্য নিতাম, এটাতে গ্রাউন্ড লেয়ারটা বহু নিচে নেমে যাচ্ছিল, প্রায় ১,০০০ মিটার নেমে যাচ্ছে। একটা ভয়াবহ একটা পরিস্থিতির সৃষ্টি হতে যাচ্ছে। সেটাকে মোকাবেলা করার জন্য মেঘনা থেকে পানি নিয়ে এসে পানিকে ট্রিটমেন্ট করে ঢাকা মহানগরীর নাগরিকদের পানি সরবরাহ করার ওয়াসা এই প্রজেক্ট গ্রহণ করেছে। এখনও ব্যবহারিক পরীক্ষা চলমান থাকলেও ২০ জুলাই এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। সচিবালয়ের সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, আগামী শিক্ষাবর্ষ থেকে বিভিন্ন শ্রেণীতে যুক্ত হচ্ছে 4টি নতুন বিষয়। এদিকে জুলাই থেকে প্রাথমিকে স্কুল ড্রেস ব্যাগ, জুতা বিতরণ শুরু হবে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী। চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় ২১ এপ্রিল, লিখিত পরীক্ষা শেষ হয় ২০ মে। এখনও চলছে ব্যবহারিক পরীক্ষা। এবার অংশ নিয়েছেন ১৮,৫৭,৩৪৪ জন। এসএসসি পরীক্ষা পুরোপুরি শেষ না হলেও শিক্ষামন্ত্রী জানান, ফল প্রকাশ করা হবে ২০ জুলাই। সোমবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে আরও জানান, আগামী বছর ৭ জানুয়ারি থেকে শুরু হবে এসএসসি পরীক্ষা। এসএসসি রেজাল্ট আমরা 20 জুলাই আউট করব, সেই নির্দেশনা আমরা দিয়ে দিয়েছি এবং পরবর্তীতে আমাদের এসএসসি পরীক্ষার রুটিন এবং আমরা সবকিছু অ্যানাউন্স করেছি। মন্ত্রী জানান, স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের কারিকুলাম পরিমার্জনের কাজ চলছে। আগামী শিক্ষাবর্ষ থেকে বিভিন্ন শ্রেণীতে যুক্ত হচ্ছে ক্রীড়া, সংস্কৃতি, কারিগরি বৃত্তি এবং লার্নিং উইথ হ্যাপিনেস নামে 4টি নতুন বিষয়। পরিমার্জনের জন্য আমরা বসছি এবং সেগুলি আমরা রেডি করে ফেলেছি। আর আমরা 2027-এর বই আমরা 2026-এর ডিসেম্বর 25-এর ভিতরে দেব। কারিকুলামের উপর ব্যাপক কাজ চলছে। টোটাল চেঞ্জ যেটা আশা করছেন সেটা আমরা কাজ শুরু করেছি, 2028-এ গিয়ে আপনারা সেটা দেখতে পাবেন। এদিকে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাদ জানান, আগামী জুলাই থেকেই প্রাথমিক শিক্ষার্থীদের স্কুল ড্রেস, ব্যাগ ও জুতা মোজা দেয়া শুরু হবে। কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ফ্রি ইউনিফর্ম দেওয়ার ব্যবস্থা করছি। আগামী জুলাই আগস্টের ভিতরে আমরা পাইলটে যাচ্ছি। এই পাইলটে পাট মন্ত্রণালয় থেকে ৫ লক্ষ পাটের স্কুল ব্যাগ প্রদান করবে। ইউনিফর্ম এবং জুতো স্টুডেন্টসদের কাছে, প্রাথমিকের শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেয়া, সেখানে এলজিআরডি মন্ত্রণালয় থেকেও বড়ভাবে ওনারা আমাদেরকে সহযোগিতা করবেন। পাইলট প্রকল্পের আওতায় প্রথম পর্যায়ে ১ লাখ শিক্ষার্থীকে স্কুল ড্রেস সহ বিভিন্ন সামগ্রী দেয়া হবে বলেও জানান প্রতিমন্ত্রী। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। জনপদের সময় আরও থাকছে। দ্রুতগতির বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, ব্রাহ্মণবাড়িয়ায় নিহত 4, আহত 10। কক্সবাজারে 2 বাসের সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত 9 যাত্রী হাসপাতালে। হাম ও উপসর্গে প্রাণ গেছে আরও 8 জনের। নতুন আক্রান্ত 1185 জন। টিকার কারণে নতুন ভর্তি কমলেও জটিল রোগীদের নিয়ে বাড়ছে শঙ্কা। হামের সঙ্গে অ্যাডিনো ও বোকা ভাইরাসের সংক্রমণে মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা। এতে নিউমোনিয়ায় বিকল হচ্ছে শিশুর ফুসফুসের টিস্যু।
চিকিৎসকরা বলছেন, পুষ্টি সমৃদ্ধ খাবারের পাশাপাশি সুস্থ হওয়ার পর অন্তত 1.5 মাস রাখতে হবে আইসোলেশনে। এখনো উৎকণ্ঠা হাসপাতালের হাম ওয়ার্ড জুড়ে। রাজধানীর শিশু হাসপাতালে হামে নতুন রোগীর সংখ্যা কমলেও শঙ্কায় দিন পার করছেন দীর্ঘদিন জটিল অবস্থায় ভর্তি থাকা শিশুর অভিভাবকরা। শুরুতে সাধারণ জ্বর সর্দি থেকে নিউমোনিয়া, এরপর ফুসফুসের সংক্রমণ। এতেই কাবু হচ্ছে শিশুরা, সুস্থ হতেও সময় লাগছে বেশি। ওষুধ অনেক দিন খাওয়াই, 2-4 দিন যেই খাওয়ানো বাদ দিই আবারই জ্বর ওঠে। ওইরকম করে প্রায় 1 মাসেরও বেশি দরকে আমরা খালি ওষুধের উপর রাখ। ঈদের পরের দিন ওর হঠাৎ করে জ্বর আসে, জ্বর আসার 2 দিন পরে ওর হাম হয়, হাম হওয়ার পরে কাশ, তারপর ওর বিভিন্ন ধরনের রিয়াকশন দেখা যায়। প্রথমে মানে এই যে ঠান্ডা ব্যথা করতো, ফুলে যেত, তারপরে জ্বর আসতো, জ্বর আসার পরে নাকে রক্ত দিত। চিকিৎসকরাও বলছেন, টিকার সুফলে নতুন রোগী কমলেও জটিল রোগীদের অবস্থা আশঙ্কাজনক। মারাত্মক নিউমোনিয়ায় বিকল হচ্ছে শিশুর ফুসফুসের টিস্যু। বাইরে থেকে যে রোগীগুলো আসতেছে এখন, সেগুলো কিন্তু সাধারণ যে বললাম নতুন আক্রান্ত কোনো রোগী না, আগে হাম হয়েছিল, তাদের জটিলতা নিয়ে মানে কমপ্লিকেশন নিয়ে আসতেছে, স্পেশালি নিউমোনিয়া। এবং এই নিউমোনিয়াটা এত খারাপ যে তার শ্বাসকষ্ট কোনোভাবেই কমে না। অক্সিজেন দেওয়ার পরেও তার ডিসচার্জ রিলিভ হয় না, কারণ তার বায়োলেটারাল লাং সিভিয়ারলি ড্যামেজ। এই জন্য অক্সিজেন এক্সচেঞ্জ করার জন্য যে জায়গাটা, টিস্যুটা, ভালো টিস্যুই নেই, টিস্যুই নষ্ট হয়ে যাচ্ছে। এছাড়া নতুন করে শঙ্কা বাড়াচ্ছে অ্যাডিনো ও হিউম্যান বোকা ভাইরাসের সংক্রমণ, যার কারণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা। আমরা রেসপিরেটরি প্যানেল টেস্ট করে দেখতেছি, লাং প্যানেল করে অ্যাডেনো ভাইরাস, বোকা ভাইরাস এগুলো দিয়েও নিউমোনিয়া হচ্ছে। মিজলসে কমছে, আবার অ্যাডেনো ভাইরাস বা বোকা ভাইরাসও আবার কমায় দেয়। এই ডাবল অ্যাকশনের জন্য তার ইমিউনিটি আরও সাপ্রেসড, এই জন্য তার ইনফেকশনটা সিভিয়ার আকার ধারণ করে। হাম পরবর্তী জটিলতা থেকে শিশুকে সুরক্ষা দিতে সুস্থ হওয়ার পরও অন্তত 1.5 মাস বিশেষ সচেতনতার মধ্যে রাখার পরামর্শ চিকিৎসকদের। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। হবিগঞ্জে ইউনিয়ন পরিষদের দায়িত্বভার নিয়ে সংঘর্ষে জড়ালেন প্যানেল চেয়ারম্যান এবং কারামুক্ত চেয়ারম্যানের সমর্থকরা। এতে আহত হয়েছেন অন্তত 30 জন। পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। হবিগঞ্জের বানিয়াচংয়ের বড়ইউরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং প্যানেল চেয়ারম্যানের মধ্যে বিরোধের জেরে সংঘর্ষে জড়ায় দুপক্ষ। স্থানীয়রা জানান, অপারেশন ডেভিল হান্ট চলার সময় গ্রেপ্তার হন বড়ইউরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা ফরিদ আহমেদ। পরে ইউনিয়ন পরিষদের দায়িত্ব নেন প্যানেল চেয়ারম্যান ও যুবদল নেতা মিজানুর রহমান কপিল। কারাভোগ করে ফরিদ আহমেদ জামিনে মুক্তি পাওয়ার পর চেয়ারম্যানের দায়িত্বভার নিতে চাইলে তাতে আপত্তি জানান মিজানুর রহমান কপিল। এ নিয়ে দুজনের মধ্যে চলছিল দ্বন্দ্ব। এর মধ্যে সোমবার সকালে ইউনিয়ন পরিষদে কৃষকদের মাঝে সরকারি নগদ অর্থ ও চাল বিতরণ অনুষ্ঠানে ফরিদ আহমেদ উপস্থিত হলে উত্তেজনা তৈরি হয়। কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন ফরিদ আহমেদ ও মিজানুর রহমান। পরে অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষের সমর্থকরা। প্রায় 2 ঘণ্টা ধরে চলা সংঘর্ষে আহত হন অন্তত 30 জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। সময় সংবাদ, হবিগঞ্জ। জনপদের সময় আরও থাকছেন। ন্যূনতম বেতন 30,000 টাকা করা সহ 6 দাবিতে আন্দোলনে ইন্টার্ন ডাক্তাররা দ্বিতীয় দিনের কর্মবিরতিতে ভোগান্তি, পর্যালোচনা করে ব্যবস্থার আশ্বাস মন্ত্রীর। ব্রাহ্মণবাড়িয়া সরাইলে যাত্রীবাহী বাস খাদে পড়ে 4 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 10 জন। এদিকে কক্সবাজারে 2 বাসের মুখোমুখি সংঘর্ষে 1 শিশু নিহত হয়েছে। আহত 9 যাত্রী বিভিন্ন হাসপাতালে ভর্তি। নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল যাত্রীবাহী বাস। ঘটনাস্থলেই প্রাণ গেল নারী, শিশুসহ 4 জনের। সোমবার হবিগঞ্জের মাধবপুর থেকে যাত্রী নিয়ে ব্রাহ্মণবাড়িয়া যাচ্ছিল দিগন্ত পরিবহনের বাস। ঢাকা সিলেট মহাসড়কের সরাইলের বৈষম্যরা এলাকায় একটি ট্রাক ওভারটেক করতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় বাসটি। ঘটনাস্থলেই 2 পুরুষ, 1 নারী ও 1 শিশুর মৃত্যু হয়। আহত হন 15 জন। স্থানীয়রা তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায়। পরিবারের থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করে হাইওয়ে পুলিশ। গাড়ি উল্টা পড়ছে, আয়াসাইরা দিয়ে তলে পড়ছে 4 জন লোক। এবার তো ওই মীরা আক্তারের এই বেকোয়ান্না সাইরা আলগি দিয়ে দিয়া লোকটি বাইর করছি। মৃত সংখ্যা আপাতত 4 জন এবং বাড়তে পারে। তারপরে গুরুতর আহত আছে 6 জন। সবাইকে সদর হাসপাতাল এবং ব্রাহ্মণবাড়িয়া সরাইল
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। এদিকে কক্সবাজার থেকে ঢাকা আসছিল এভারগ্রিন পরিবহনের একটি বাস, অন্যদিকে চকরিয়া থেকে কক্সবাজার যাচ্ছিল শরীফ এন্টারপ্রাইজের বাস। চকরিয়ার মেদাকচ্ছপিয়া এলাকায় বাস দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় শরীফ এন্টারপ্রাইজের বাসের ছাদ খুলে রাস্তায় পড়লে এক শিশু মারা যায়। আহত 8 থেকে 9 যাত্রীকে বিভিন্ন হাসপাতালে পাঠায় স্থানীয়রা। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। তীব্র গরমে নাভিশ্বাস উঠেছে বরিশালের জনজীবনে। প্রকৃতির বিরূপ আচরণ আর অপরিকল্পিত নগরায়নের সঙ্গে যন্ত্রের অবাধ ব্যবহার বাড়াচ্ছে সংকট। প্রতিনিয়ত বাড়ছে তাপমাত্রাজনিত রোগীর সংখ্যা। সুমন হাসানের ছবিতে মেহেদী হাসান বাপ্পির রিপোর্টে বিস্তারিত। মাথার উপর গনগনে সূর্য, শরীর বেয়ে নামছে অবিরাম ঘাম। অসহ্য এই গরমে ঘরের বাইরে বের হওয়াই যেন এখন হয়ে উঠেছে সবচেয়ে কঠিন। চলতি মাসে মৃদু তাপদাহে পুড়ছে বরিশাল। আবহাওয়া অফিসের পূর্বাভাসে মাস জুড়ে তাপমাত্রা থাকবে স্বাভাবিকের চেয়ে বেশি। পারদ উঠতে পারে 38 থেকে 39 ডিগ্রি সেলসিয়াসে। জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার কারণে এবং তাপমাত্রা বেশি থাকার কারণে জনমনে গরমের অস্বস্তি বোধটা বেশি হচ্ছে। অধিক তাপমাত্রার কারণে অসুস্থ হচ্ছেন মানুষ। হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। গরমের প্রভাবে আমার বাবা বমি করে। জায়গা 50 করছি, আমার 30 টাকা মনে করেন যে কোনো দোকান বরফ মরফ ঠান্ডা মান্ডা খাইতে হয়। শহরে দিন দিন গাছ কমলেও বাড়ছে কাচ ঘেরা বহুতল ভবন। এসব ভবনের কক্ষ শীতল রাখতে ব্যবহার হচ্ছে শীতাতাপ নিয়ন্ত্রণ যন্ত্র। পানির লেয়ারটা নিচে নেমে গেছে আমাদের জলাশয় ভরাট এবং প্রপার ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে, যার ফলে নিচে মাটির আর্দ্রতাটা কমে গেছে এবং মাটি শুষ্ক হয়ে উঠে উপরের সারফেসে তাপমাত্রাটাকে বৃদ্ধি করতেছে। এসি থেকে নির্গত গ্যাস পরিবেশের ক্ষতির পাশাপাশি উত্তপ্ত বাতাস বায়ুমণ্ডলে উঠতে না পারায় তৈরি হচ্ছে কৃত্রিম তাপদ্বীপ। এসিতে রেফ্রিজারেন্ট গ্যাস ব্যবহার করা হয় এবং এই গ্যাস মূলত যে এসি বের করে দেয়, এতে বায়ুমণ্ডলের যে স্তর রয়েছে সেখানে তাপ বিকিরণের বাধা সৃষ্টি করে। আবহাওয়া অফিসের তথ্য মতে কৃত্রিম উত্তাপে প্রতি বছর বরিশালে গড় তাপমাত্রা বাড়ছে 0.5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। মেহেদী হাসান বাপ্পি, সময় সংবাদ, বরিশাল। সুনামগঞ্জে চামটি নদীর ফসল রক্ষা বাঁধ ভেঙে হাওরে ঢুকছে পানি। স্থানীয়রা জানান, সকালে দিরাই উপজেলার দুর্গাপুর এলাকায় নদীর ফসল রক্ষা বাঁধের প্রায় 50 মিটার এলাকা ভেঙে যায়। এতে মুহূর্তেই পানি ঢুকে পড়ে হাওরে। তবে বড় মৌসুমের ধান কাটা শেষ হয়ে যাওয়ায় কৃষকের কোনো ক্ষতি হবে না বলে জানিয়েছেন স্থানীয়রা। বরং এ সময় প্রজনন মৌসুম হওয়ায় নতুন পানিতে মাছের উৎপাদন বাড়বে বলেও জানান তারা। একই সঙ্গে সচল হবে হাওরের নৌ রুটগুলো। এদিকে নেত্রকোনায় পানিতে ডুবে 14 মাসের শিশুর মৃত্যু হয়েছে। সকালে কলমাকান্দার বামনগাঁও গ্রামে উঠানে খেলছিল শিশু সাদিয়া। দীর্ঘ সময় ধরে তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন স্বজন ও প্রতিবেশীরা। ঘটনার এক পর্যায়ে বাড়ির পাশের পুকুরে শিশুটিকে ভাসমান অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরে তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এর আগে 26 মে একই উপজেলায় পানিতে ডুবে 2 জন সহ মোট 5 শিশুর মৃত্যু হয়। বরগুনায় নিখোঁজের একদিন পর খাল থেকে ব্যবসায়ীর মাথাবিহীন মরদেহ উদ্ধার করা হয়েছে। স্বজনরা জানান, গতকাল রাতে সদর উপজেলার বড় গৌরীচন্না এলাকা থেকে নিখোঁজ হন ব্যবসায়ী শামীম। অনেক খোঁজাখুঁজির পর তার সন্ধান মেলেনি। সকালে বাড়ির সামনে খালের পাশে রক্তের চিহ্ন দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তল্লাশি চালিয়ে তার মাথাবিহীন দেহ খুঁজে পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ, ডিবি এবং ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কাল উদ্বোধন হতে যাচ্ছে দেশের প্রথম চীন বাংলাদেশ ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন ফর মেরিট রিমোট সেন্সিং। সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উপাচার্য সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে তথ্য নিশ্চিত করা হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, এই কেন্দ্রের মাধ্যমে চীন, যুক্তরাষ্ট্র, ইউরোপ ও জাপানের বিভিন্ন স্যাটেলাইট থেকে সরাসরি তথ্য সংগ্রহ করা যাবে। গবেষণা, মৎস্য সম্পদ ব্যবস্থাপনা, ঘূর্ণিঝড়ের পূর্বাভাস এবং নীল অর্থনীতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে স্টেশন। একই সঙ্গে এআই ও বিগ ডাটা বিশ্লেষণে দক্ষ জনবল তৈরির সুযোগও সৃষ্টি হবে বলে জানানো হয়। চট্টগ্রামের দুর্গম পাহাড়ি এলাকা জঙ্গল সলিমপুরে সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বড় উদ্যোগ নিয়েছে সরকার। সেনাবাহিনীর 34 কনস্ট্রাকশন ব্রিগেডের তত্ত্বাবধানে চলছে নির্মাণ কাজ। স্থানীয়দের যাতায়াত ব্যবস্থা সহজ হওয়ার পাশাপাশি বাড়বে শিক্ষা, স্বাস্থ্য ও অন্যান্য নাগরিক সুবিধা।
বহুল আলোচিত সন্ত্রাসীদের দুর্ভেদ্য জনপদ নামে খ্যাত চট্টগ্রামের দুর্গম জঙ্গল সলিমপুরে সড়ক নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। অপরিকল্পিত বসতি, ভূমি দখল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির কারণে দীর্ঘদিন ধরে আলোচনায় থাকা এলাকাটিতে 4টি সড়ক নির্মাণের কাজ শুরু করেছে সেনাবাহিনীর 34 কনস্ট্রাকশন ব্রিগেড। প্রাথমিকভাবে প্রায় 10 কিলোমিটার সড়ক নির্মাণের কাজ শুরু হয়েছে। সড়ক নির্মাণের পাশাপাশি নির্মাণ করা হবে একাধিক কালভার্ট ও অন্তত 3টি সেতু। আধুনিক ড্রেনেজ ব্যবস্থাও যুক্ত হবে প্রকল্পে। এছাড়া দুর্গম ও ঝুঁকিপূর্ণ এলাকায় কাজ পরিচালনার জন্য নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। র্যাব, পুলিশ ও বিজিবির সহায়তায় নির্মাণ কাজে শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। এলাকার পরিস্থিতি বিবেচনায় আমাদের নিজস্ব সিকিউরিটি আমরা ক্লোজ প্রোটেকশন আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা শতভাগ নিশ্চিত করে আমরা কাজ করছি। সড়ক নির্মাণ শেষ হলে স্থানীয়দের যাতায়াত ব্যবস্থা সহজ হওয়ার পাশাপাশি বাড়বে শিক্ষা, স্বাস্থ্য ও অন্যান্য নাগরিক সুবিধা। একই সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম পরিচালনাও আরও সহজ হবে বলে আশা সংশ্লিষ্টদের। 3 দিক থেকেই খুব সহজেই মানুষ চলাচল করতে পারবে এবং আইন শৃঙ্খলা বাহিনীর জন্য এটা অত্যন্ত সুগম হবে এবং তারা তাদের দায়িত্বটা খুব সুন্দরভাবে পালন করতে পারবে। দুর্গম এই এলাকায় রাস্তা নির্মাণে আশার আলো দেখছেন স্থানীয়রা। জঙ্গল ছিল, চিকন একটা রাস্তা ছিল, যাওয়া আসা করতাম, আমাদের খুব কষ্ট হতো। রাস্তা এখন ঘরের সামনে হলে সবার জন্যই ভালো। গাড়ি আসা যাওয়া করে তো আমরা গাড়িতে করে যেতে পারবো, সময়টা বাঁচাতে পারবো। প্রাথমিক পর্যায়ে আলীনগর স্কুল থেকে শুরু হওয়া সড়কের কাজটি ভাটিয়ারি, হাটাজারি, লিং রোড গিয়ে শেষ হবে। প্রকল্পটির নির্মাণ কাজ শেষ করতে সময় লাগবে 7 থেকে 8 মাস। ফেদুসলিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। জনপদের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। অবৈধ অনুপ্রবেশ ঘিরে সীমান্তে উত্তেজনা। 3 দিন পর পঞ্চগড় থেকে 10 জনকে ফেরত। এবার নওগাঁর শূন্যরেখায় 25 জন। সম্পর্ক পুনরুদ্ধারে পুশিন চেষ্টা বন্ধের আহ্বান ঢাকার। আমদানি রপ্তানির আড়ালে অর্থ পাচার ঠেকানো কঠিন হলেও সচেষ্ট সরকার। সংসদে প্রশ্নোত্তরে বাণিজ্যমন্ত্রী। গুজব রোধে সাইবার সুরক্ষা আইনে আনা হচ্ছে সংশোধনী। এবং এসএসসি পরীক্ষার ফল ঘোষণা 20 জুলাই। কারিকুলামে বিভিন্ন শ্রেণীতে যুক্ত হচ্ছে ক্রীড়া, সংস্কৃতি সহ নতুন 4 বিষয়। জুলাই থেকে স্কুল ড্রেস, ব্যাগ, জুতা বিতরণ শুরু। এই ছিল জনপদের সময়। রাতের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়।